আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের অনলজিকে স্পেশাল মডেল টেস্ট আজকের এই ক্লাসে। প্রতিদিনকার আমাদের যে আয়োজন, আমাদের প্রতিদিনকার যে বইয়ের উপর ক্লাস, সে বইয়ের উপর ধারাবাহিকভাবে আজকেও ক্লাস হচ্ছে। ওকে, দেখি কারা কারা যুক্ত আছো তোমরা আমাদের সাথে। সবাই একটু আমাকে বলো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট ক্লিয়ার আছো কিনা, সবাই দেখতে পাচ্ছ কিনা? সবাই দেখতে পাচ্ছ কিনা? সবাই একটু আমাকে বলো, সবাই দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছো কিনা? ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও তো। সবাই একটু তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঝটপট সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তাবাসসুম ইতি বলছে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রতিদিনকার ধারাবাহিক আয়োজন আজকেও আমরা যুক্ত হয়ে গেছি। আজকে আমরা মডেল টেস্ট 26 থেকে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব। মডেল টেস্ট 26, খেয়াল করো। প্রশ্ন নাম্বার 1 এর দিকে তাকাও, 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। বলছে ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি? ইমরুল কায়েস, ইমরুল কায়েস একজন ক্রিকেটারও আছেন, ইমরুল কায়েস একজন কবিও আছেন। তাহলে এই ইমরুল কায়েস হচ্ছেন আরবি ভাষার একজন কবি। আরবি ভাষার একজন কবির নাম কি? ইমরুল কায়েস, আরবি ভাষার কবি তিনি। মাথায় রেখো, অহিংস পরম ধর্ম কোন ধর্মের মূল কথা? অহিংস পরম ধর্ম। দেখো, এই অহিংস পরম ধর্ম এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, অর্থাৎ এই ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধের কথা, অহিংস পরম ধর্ম, গৌতম বুদ্ধের কথা। গৌতম বুদ্ধ এই বুদ্ধ ধর্মের প্রবর্তক। আচ্ছা, কোনটিকে পৃথিবীর কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। মালভূমি বাংলাদেশে দেখা যায় না, কিন্তু অন্যান্য রাষ্ট্রেতে দেখা যায়। হ্যাঁ, তাহলে পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। পামির মালভূমি, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। মডেল টেস্ট 26 আলোচনা করছি। বাংলা ভাষায় প্রকাশিত, বলছে যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি? অ্যান্সার করার চেষ্টা কর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকার নাম হচ্ছে দিগদর্শন। দিগদর্শন, বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম হচ্ছে দিগদর্শন। ভ্যাটিকান সিটির ভাষা কোনটা? ইউরোপের একটা খুবই ছোট একটা দেশ ভ্যাটিকান সিটি। ইউরোপের খুবই ছোট একটা দেশ, নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির রাজধানীর নামও হলো ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির রাজধানীর নাম কি? ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি একটা ছিদ্রায়িত রাষ্ট্র, ইউরোপের একটা দেশ। তার ভাষা ল্যাটিন, স্প্যানিশ, ফার্সি। তবে ভ্যাটিকান সিটির ভাষা কি? ভ্যাটিকান সিটির ভাষা হচ্ছে ল্যাটিন ভাষা। কি ভাষা? ল্যাটিন ভাষা। ভ্যাটিকান সিটির ভাষা হচ্ছে ল্যাটিন। 5 এর অ্যান্সার হচ্ছে এ। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী আর হলো বটেশ্বর, এই দুইটা হলো পাশাপাশি দুইটা গ্রাম। ওয়ারী এবং বটেশ্বর কি? পাশাপাশি দুটি গ্রামের নাম। ওয়ারী আর বটেশ্বর কি নাম? ওয়ারী বটেশ্বর হলো পাশাপাশি দুটি গ্রামের নাম। তাহলে এটা কোথায় আছে? আমাদের নরসিংদীতে আছে, নরসিংদী জেলাতে আছে ওয়ারী বটেশ্বর। লেভিয়াথান, এই লেভিয়াথান গ্রন্থের লেখক কে? হবস, রুসো, মন্টেস্কো, কার্ল মার্কস। সমাজ বিজ্ঞানের জনক কে? কার্ল মার্কস। সমাজ বিজ্ঞানের জনক কে ছিলেন? কার্ল মার্কস। এই কার্ল মার্কসের একটা গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। মন্টেস্কো তার একটা গ্রন্থের নাম হচ্ছে স্পিরিট অফ ল। যে জ্যাক রুসো তার গ্রন্থের নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট। আর এই থমাস হবসের গ্রন্থের নাম হচ্ছে লেভিয়াথান। লেভিয়াথান পরীক্ষায় আসে। পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র, পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র বা আমরা এটাকে বলছি মুরাল। পৃথিবীর শ্রেষ্ঠ দেয়াল চিত্র বা মুরাল, সেই মুরালের নাম হচ্ছে দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ।
নৈশ ভোজ, দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ, এটা কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজ। বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে? বাংলা ভাষার ব্যাপক প্রসার ঘটেছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে। তার সময়কালটাকে বলা হয় স্বর্ণযুগ। স্বর্ণযুগ। আর শেরশাহ, তিনি ছিলেন আফগান শাসনের শাসক, আফগান শাসন করেছিলেন শেরশাহ। সুবেদার শায়েস্তা খান, তিনি সুবাদার ছিলেন, মুঘল সুবাদার ছিলেন। ফখরুদ্দিন মুবারক শাহ, শাহ বংশের, ইলিয়াস শাহী বংশের শাসক, বাংলায় সুলতানদের শাসক ছিলেন। ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব হয়েছিল ফ্রান্সে। ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন বা এলিট রেভলিউশন, এটা করেছিল ফ্রান্সে 1789 সাল থেকে 1799 সাল। 10 বছর এই ফরাসি বিপ্লবটা চলে। কত বছর? 10 বছর চলে ফরাসি বিপ্লব। দেখো, পাশ্চাত্য দেশে জাদুঘর তত্ত্ব, জাদুঘর যে বিদ্যা, সেটাকে কি নামে করা হয়? আমরা জানি যে জাদুঘর মানে কি? মিউজিয়াম। তাহলে মিউজিওলজি, মিউজিয়াম স্টাডিজ, মিউজিওগ্রাফি, এই সবগুলাই হচ্ছে এই জাদুঘর বিদ্যা, জাদুঘর তত্ত্ব বা জাদুঘর সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মিউজিওগ্রাফি, মিউজিওলজি বা মিউজিয়াম স্টাডিজ। স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কে? স্ফুলিঙ্গ, দেখেন আমাদের শামসুজ্জোহা, এই শামসুজ্জোহা ছিলেন গণ অভ্যুত্থানের একজন শহীদ। বাংলাদেশের প্রথম শহীদ, বাংলাদেশের প্রথম শহীদের নাম হচ্ছে শামসুজ্জোহা। 1969 সালের 18 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়েছিল এবং তার স্মৃতি রক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ভাস্কর্য করা হয়, যার নাম দেওয়া হয়েছিল স্ফুলিঙ্গ ভাস্কর্য। আর এই স্ফুলিঙ্গ ভাস্কর্যের স্থপতি হচ্ছেন কনক কুমার পাঠক। কনক কুমার পাঠক, কনক কুমার পাঠক। আইন প্রণয়নের ক্ষমতা কার? আইন মন্ত্রণালয়ের, স্পিকারের, রাষ্ট্রপতির, জাতীয় সংসদের। আইন প্রণয়ন করে কোথা থেকে? আইন প্রণয়ন হয়, আইন প্রণয়ন হয় কোথায়? জাতীয় সংসদে। জাতীয় সংসদে, আমার মহান সংসদ, হাউস অফ দ্য নেশন, জাতীয় সংসদ। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হচ্ছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বয়স হতে, রাষ্ট্রপতি হতে গেলে বয়স লাগবে 35 বছর। আদালতের কোনো এখতিয়ার নেই এই রাষ্ট্রপতির উপর, তিনি বাংলাদেশের সর্বাধিনায়ক। স্পিকার, স্পিকার জাতীয় সংসদের অধিবেশন যিনি পরিচালনা করেন, স্পিকার, তার বয়স, স্পিকার হতে গেলে বয়স লাগবে 35 বছর। কোনো কারণে যদি রাষ্ট্রপতি না থাকেন, তাহলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, স্পিকার। আচ্ছা, ক্রিকেট খেলার জন্ম হয় কোন ল্যান্ডে? ক্রিকেট খেয়াল করেন, ক্রিকেট খেলার জন্ম হয়েছে ইংল্যান্ডে। ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে? ইংল্যান্ডে হয় ক্রিকেট খেলার জন্ম। আর দাবা খেলার জন্ম হয়েছে কোথায়? ভারতে। ব্যাডমিন্টন খেলার জন্ম হয়েছে ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া অনেকে বলে থাকে, অনেকের ধারণা আছে মালয়েশিয়া। সালাম সালাম হাজার সালাম, এটা একটা ভাষা আন্দোলন ভিত্তিক গান। সালাম সালাম হাজার সালাম একটা ভাষা আন্দোলন ভিত্তিক গান। এই গানের গায়ক আব্দুল জব্বার, এটা ফজলে খোদার গান। আর এই গানটার গায়ক হচ্ছে আব্দুল জব্বার। বাংলাদেশের সংবিধানের 8ম সংশোধনী, সংবিধানে এখনো পর্যন্ত 17টা সংশোধনী হয়েছে, এর মধ্যে 8ম সংশোধনী, স্যার সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না, এখন সাউন্ড ক্লিয়ার আছে হয়তো। খেয়াল করেন, সংবিধানের যে 8ম সংশোধনী ছিল সেটা কি? একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন, বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন, সংসদীয় পদ্ধতিতে সরকার ব্যবস্থার প্রতিষ্ঠা, ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। হ্যাঁ, ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া 1988 সালে এই সংশোধনীটা করা হয়েছিল। ওকে, এরপরের প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন কখন? নেলসন ম্যান্ডেলা আফ্রিকার গান্ধী বলা হয় এই নেলসন ম্যান্ডেলাকে। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কোনো নামক একটা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দীর্ঘদিন তিনি কারাভোগ করেছিলেন, প্রায় 27 বছর কারাভোগ করেছিলেন এবং 27 বছর কারাভোগ জীবন শেষে তিনি মুক্তি পান। এরপরে 1994 সালে, খেয়াল করুন, মনোযোগ দেন, 1994 সালে তিনি আফ্রিকার প্রেসিডেন্ট হন। এরপরে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে লং ওয়াক টু ফ্রিডম, তার আরেকটা গ্রন্থ আছে কনভারসেশন উইথ মাইসেলফ, কনভারসেশন
উইথ মাই সেলফ, লং ওয়াক টু ফ্রিডম, দুইটা গ্রন্থ আছে তার নেলসন ম্যান্ডেলার সাথে। নেলসন ম্যান্ডেলার ডাকনাম ছিল মাদিবা। তিনি যখন কারাগারে ভোগ করেন তখন তার যে কয়েদি নাম্বার ছিল 4,664, এটা ছিল তার কয়েদি নাম্বার। আর এইটাই পরবর্তীতে এইডস প্রতিরোধী ক্যাম্পেইন নাম্বার হিসেবে ব্যবহার করা হচ্ছে গোটা পৃথিবীতে। ওকে, আসেন যে ভাষা থেকে এডুকেশন শব্দটা এসেছে, এডুকেশন গ্রিক, ফরাসি, জার্মান, লাতিন ভাষা। তাহলে দেখেন এডুকেশন শব্দটা এসেছে একটা লাতিন ভাষা থেকে। কি ভাষা? লাতিন ভাষা থেকে এসেছে। বাংলাদেশের সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে? গত শুক্রবারের পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে কোথা থেকে? প্রত্যক্ষ কর, ফি, পরোক্ষ কর, সরকারি প্রতিষ্ঠান থেকে। তাহলে সরকারের আয়ের বড় উৎস একটা হলো ভ্যাট, মূল্য সংযোজন কর, ভ্যাট। এই ভ্যাটটাই হলো পরোক্ষ কর। ভ্যাটটা কি কর? পরোক্ষ কর, মূল্য সংযোজন কর। তাহলে সরকার সবচেয়ে বেশি আয় করে কোথা থেকে? পরোক্ষ কর থেকে। আসেন, পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান লেক কোন মহাদেশে অবস্থিত? তাহলে কাস্পিয়ান লেকের অবস্থান কোথায়? এশিয়া মহাদেশে কাস্পিয়ান লেক বা কাস্পিয়ান হ্রদ। এডেন সমুদ্র বন্দর, আমরা সমুদ্র বন্দর পড়েছি। আজকে একটা প্রশ্ন আসছে, আজকের একটা পরীক্ষা, আজকে একটা জায়গায় পরীক্ষা প্রশ্ন আসছে। আজকের যে পরীক্ষাটা হলো সেখানে প্রশ্ন আসছে কোন দেশে সমুদ্র বন্দর নেই? আফগানিস্তান। আর এখানে আছে এডেন সমুদ্র বন্দর কোথায় আছে? ইয়েমেনের একটা সমুদ্র বন্দরের নাম হচ্ছে এডেন। সমুদ্র বন্দর নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতেছে, ভালো করে পড়তে হবে। আচ্ছা, এডেন সমুদ্র বন্দর কোথায় আছে? ইয়েমেনে আছে। নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? ওরিয়েন্টাল অঞ্চল, তাহলে ইউরোপ, গ্রিনল্যান্ড, উত্তর আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া। ওরিয়েন্টাল অঞ্চল, অ্যান্সার করেন, পারবেন? ওরিয়েন্টাল অঞ্চল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলটাকে আমরা বলছি ওরিয়েন্টাল অঞ্চল, জলবায়ুগত দিক থেকে ওরিয়েন্টাল অঞ্চল। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়? মার্চ মাসের 19 তারিখ, 19 মার্চ 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় গাজীপুরে। গড়ে তুলেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা, পুলিশরা, এপিআররা, আনসার ভিডিপিরা। তাহলে সর্বপ্রথম এইখানে গড়ে তুলেছেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা মানুষ ছিলেন তারা, গাজীপুরে, জয়দেবপুরে। বাংলা একাডেমি, বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতীক হচ্ছে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠা হয় 3 ডিসেম্বর। ভাষা আন্দোলনের ফলে প্রথম যে সৃষ্ট প্রতিষ্ঠানটা আছে তার নাম হলো বাংলা একাডেমি। ভাইয়া আপনার স্পিকারে একটু সমস্যা হচ্ছে, স্পিকারের সমস্যা হচ্ছে? আচ্ছা আমি দেখছি স্পিকারে কি সমস্যা হচ্ছে। আচ্ছা আমি স্পিকার অন অফ করে আবার একটু দিলাম, আশা করি সাউন্ড হয়তো ঠিক হয়ে যাবে। ক্রেমলিন কি? ক্রেমলিন কি মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন? রাশিয়ার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সরকারি যে বাসভবন আছে সেই সরকারি বাসভবনকে বলা হয় ক্রেমলিন। চলেন প্রশ্ন, মডেল টেস্ট নাম্বার 27। ওয়ারি বটেশ্বর প্রত্নবশেষটা কোন সময়কার? ওয়ারি বটেশ্বরটা কোন সময়কার? খ্রিস্টপূর্ব 450 থেকে 500 খ্রিস্টপূর্বে এই ওয়ারি বটেশ্বরটা আবিষ্কৃত, মানে এটা গড়ে উঠেছিল। পরবর্তীতে তো আমরা দেখতে পাই যে এই ওয়ারি বটেশ্বরটা আমরা একটা প্রত্নস্থান হিসেবে চিহ্নিত করি। 10 নং ডাউনিং স্ট্রিট কি? 10 নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম হচ্ছে 10 নং ডাউনিং স্ট্রিট। 1972 সালে বাংলাদেশের সংবিধানের হাতে লেখা পাণ্ডুলিপি, অর্থাৎ সংবিধানের লেখক, সংবিধানের হস্তলেখকের নাম হচ্ছে আব্দুর রউফ। আর সংবিধানের ডিজাইনার হচ্ছেন, সংবিধানের অঙ্গসজ্জাকারী হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। 4 নম্বর প্রশ্ন দেখেন, বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটা কোথায় অবস্থিত? বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেলস ওয়াটারফলস। এটা আছে ভেনেজুয়েলা। এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা, দুর্ভিক্ষ কবলিত একটা দেশ ভেনেজুয়েলা। কিছুদিন আগে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করা হয়েছে, তার স্ত্রী সহ করেছিলেন আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখেন দ্য ইন্ডিয়ান মুসলিমস গ্রন্থের লেখককে?
হান্টার, ইন্ডিয়ান মুসলিম লিখেছেন কে? ডব্লিউ হান্টার। দেখতে হবে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লাস্ট সাপার চিত্রকর্মটি ইতালির কোন শহরে আছে? এটা গতদিনই পরীক্ষায় আসছে, খাদ্য উপ শিক্ষা অধিদপ্তরে মনে হয় আসছিল এটা। লিওনার্দো দা ভিঞ্চি তার লাস্ট সাপার, শেষ নৈশভোজ, এটা কোথায় আছে? ইতালির মিলান নামক একটা শহর আছে, সেখানে এটা সংরক্ষিত আছে একটা জাদুঘরে। ইটিন, ইটিন, ইটিন মানে হচ্ছে ইলেকট্রনিক টিন। ইটিন মানে কি? ইটিন মানে হচ্ছে ইলেকট্রনিক টিন। ইটিন অর্থাৎ যারা কর দেয়, এই করদাতাদেরকে একটা টিন নাম্বার দেওয়া হয়, আর এই ইটিন মানে হচ্ছে যারা কর দিচ্ছে তাদেরকে বলা হয়, তাদেরকে ট্যাক্স পায়ার বলা হয়। ট্যাক্স পায়ার, ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স পায়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটাকে আমরা বলছি ইটিন, করদাতার পরিচয় নম্বর। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? তক্ষশিলা বিহারের কথা বলছে, এটা পাকিস্তানের অধুনাতে আছে। তক্ষশিলা বিহার পাকিস্তানের অধুনাতে, আর ভারতে আছে নালন্দা মহাবিহার। আফ্রিকার সাব সাহারা অঞ্চল কি নামে পরিচিত? আফ্রিকা, এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন। আফ্রিকার সাব সাহারা অঞ্চল কি নামে পরিচিত? সাহেল নামে পরিচিত। সাহেল। আফ্রিকার সাব সাহারা কি নামে পরিচিত? সাহেল নামে পরিচিত। বর্ণবাদ নীতি কোথায় প্রচলিত হয়েছিল? বর্ণবাদ নীতি সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় 1948 সালে এই বর্ণবাদ নীতি প্রচলিত হয়েছিল। বর্ণবাদ। বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠা হয়? বিশ্বের প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? এথেন্স। এথেন্স মানে হচ্ছে প্রাচীন গ্রিস। মেসিডোনিয়া, আলেকজান্দ্রিয়া, বুন্দেলখণ্ডে। তাহলে বিশ্বের প্রথম যে জাদুঘর সেটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? আলেকজান্দ্রিয়ার, মিশরে। মিশরের আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়া। ওকে, আলেকজান্দ্রিয়া। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরী? পৃথিবীর রাজধানী বা বিশ্বের রাজধানী লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, বেজিং। তাহলে বিশ্বের রাজধানী বলা হয় কাকে? এই নিউ ইয়র্ক সিটিকে। নিউ ইয়র্ক সিটিকে বলা হয় গগনচুম্বী অট্টালিকার শহর। গগনচুম্বী অট্টালিকার শহর, বিগ অ্যাপেলের শহর বলা হয় নিউ ইয়র্ককে। আচ্ছা, আমরা অর্ডনক্সটিকে স্পেশাল মডেল টেস্ট, এই মডেল টেস্টটা সলভ করছি। তো আপনারা যারা ঢাকার বাহিরে আছেন, এই মডেল টেস্টটা কিভাবে আপনি পেতে পারেন? আপনি আপনার লাইব্রেরিতে পাবেন, নিকটস্থ যে লাইব্রেরি আছে সেই নিকটস্থ আপনি লাইব্রেরিতে খোঁজ নেন। নিকটস্থ লাইব্রেরিতে আপনি খোঁজ নেন, অথবা আপনি অনলাইন থেকে নিতে পারবেন। যেমন অনলাইনে একটা সাইট আছে, নাম হচ্ছে ওয়াফি লাইফ। দেখেন এখানে হলো ওয়াফি লাইফ। আমি এটা একটা আরেকটা সাইট দেখাচ্ছি, রকমারির পাশাপাশি এখানেও পাওয়া যাচ্ছে ওয়াফি, WAFI, ওয়াফি, WAFI, ওয়াফি লাইফ, LIFE, ওয়াফি লাইফ। এই ওয়েবসাইটেও আমাদের বই আছে। সাপোজ আপনি এখান থেকে কিনতে চান, তাহলে অর্ডার করুন বাটনে ক্লিক করবেন, শপিং ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে আপনি অর্ডার করতে এগিয়ে যাবেন, আপনার এখানে লগ ইন করে আপনি অর্ডার করে দিতে পারবেন। ঠিক আছে? চট্টগ্রাম থেকে কিনতে চাই, চট্টগ্রামের লাইব্রেরিতে খোঁজ নেন, চট্টগ্রাম থেকে কিনতে পারবেন। তাহলে ওয়াফি লাইফে পাওয়া যাচ্ছে। এরপরে আপনি রকমারিতে আসেন, রকমারি, রকমারি, রকমারিতে ঢুকে আপনি সার্চ করেন অর্ণবস্টিকে, লিখলেই চলে আসে। রকমারিতে ঢুকে আপনি লিখেন অর্ণবস্টিকে, এখানে লিখেন ORNOB, দেখেন ORNOB, অর্ণবস্টিকে লিখলে এই যে চলে আসছে অর্ণবস্টিকে স্পেশাল মডেল টেস্ট। আপনি এখান থেকেও কালেক্ট করতে পারবেন। এখানে স্টক 50 কপির মতো এই রকমারিতে স্টক আছে। আপনারা যারা ঢাকার বাইরে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারেন। এছাড়াও লাইব্রেরি গুলোতেও পাওয়া যাচ্ছে। আপনি একটু আপনার যে লাইব্রেরি আছে বাড়ির পাশে, সেখানে খোঁজ নিয়ে বলেন। যদি না থাকে তাহলে বলেন যে বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, বাংলা বাজারের সুমনা লাইব্রেরি, প্রমিজ লাইব্রেরি, জয়স্টার লাইব্রেরি গুলোতে পাওয়া যাচ্ছে। ওখান থেকে যেন আপনাকে আনায় দেয়, তারা নিয়ে আপনাকে পৌঁছায় দিবে। সেটা অতি দ্রুত কালেক্ট করেন। আমরা 27টা মডেল টেস্ট সলভ করে ফেলছি, এবং এই মডেল টেস্টের উপর কিন্তু এক্সাম হবে, আমাদের আলাদা সিক্রেট গ্রুপে এক্সাম হবে। সো বইটা থাকলে আপনার জন্য ভালো। মাত্র 70 টাকা, বাট আপনাকে হিউজ পরিমাণ কমন দিবে। সেন্ট্রালে যারা পরীক্ষা দিবেন, সেন্ট্রাল মনে রাখেন, সেকেন্ড টাইম যারা দিবেন তাদেরকে বলছি, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। মূল ভবনটা হচ্ছে বর্ধমান। 14 নম্বর মডেল টেস্টে আসেন, 14 নম্বর কোশ্চেনে
কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানের বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রচার করেন? সর্বপ্রথম বহির্বিশ্বে প্রচার করেছিলেন কে? সাইমন রিং। 25 মার্চের গণহত্যার খবর সাইমন রিং। তিনি ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ছিলেন। ডেইলি কোন পত্রিকা? ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ছিলেন সাইমন রিং। সাইমন রিং কোন দুজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছিল? 1799 সালে ফরাসি বিপ্লব হয়েছিল। 1789 সালে 99 গিয়ে শেষ হলো। সে ফরাসি বিপ্লবের একজন গুরুত্বপূর্ণ লেখক হচ্ছেন রুশো এবং ভলতেয়ার। অনুপ্রেরণাদাতা ছিলেন রুশো আর কে? ভলতেয়ার। রুশো আর হচ্ছে ভলতেয়ার। আর ফরাসি বিপ্লবের স্লোগানটাই লিখেছিলেন এই রুশো, জে রুশো। প্রাক ইসলামী যুগে কবিদের রাজপুত্রের স্বীকৃতি পেয়েছিলেন কে? ওমর ইবনে কুলসুম, ইমরুল কায়েস, নাবিগা, লাবিব। তাহলে দেখেন আমরা একটু আগে একজন আরবি ভাষার কবি পড়ে এসেছিলাম, ইমরুল কায়েস। এখানে আরেকটা প্রশ্ন আসছে। তাহলে দেখেন আরবি ভাষার কবি এবং কবিদের রাজপুত্র হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন কে? এই ইমরুল কায়েস। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি বা কোন রাজা? এই যে গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের কবি হাফিজ সিরাজের সঙ্গে তিনি চিঠি আদান প্রদান করতেন। তখন এই পারস্যের কবি হাফিজ সিরাজিকে তিনি চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো পরবর্তীতে তিনি আর আসেননি, বাট আমন্ত্রণ জানিয়েছিলেন। পোর্ট সৈয়দ কোন দেশের সমুদ্র বন্দর? পোর্ট সৈয়দ হলো মিশরের একটা সমুদ্র বন্দর। পোর্ট আলেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ এগুলো মিশরের সমুদ্র বন্দরের নাম। গাদার সমুদ্র বন্দর, হ্যাঁ, গাদার সমুদ্র বন্দর কোথায় আছে বলতে পারবেন? বইয়ের এক্সাম শুরু হবে খুব শীঘ্রই শুরু হবে। ওকে, বিশ্ব প্রাণী দিবস কবে? এই পশু পাখি নিয়ে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, পরিবেশের সাথে জড়িত। বিশ্ব প্রাণী দিবস কবে? 4 অক্টোবর। ব্রাজিলের রাষ্ট্রীয় ভাষা কি? ব্রাজিল, দেখেন ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার একটা দেশ। দক্ষিণ আমেরিকার দেশ আছে 12টা। এই 12টা দেশের মধ্যে সবচেয়ে বড় দেশের নামই হচ্ছে এই ব্রাজিল। তো ব্রাজিল পূর্বে উপনিবেশ ছিল পর্তুগালের। তাহলে পর্তুগালের যেহেতু উপনিবেশ, তাহলে তার ভাষা কি হবে? পর্তুগিজ ভাষা। ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। আচ্ছা, দেখেন বাংলাদেশের শিক্ষার স্তর কয়টা? 3টা স্তর। একটা হচ্ছে প্রাথমিক, মাধ্যমিক, আর একটা হচ্ছে উচ্চ শিক্ষা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা। সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারবেন? স্পিকারের অনুমতি ছাড়া, অর্থাৎ একজন স্পিকার কোন একজন সংসদ সদস্যকে তার অনুমতি না নিয়ে একজন সংসদ সদস্য কতদিন সংসদের বাইরে তিনি থাকতে পারবেন? 90 দিন থাকতে পারবেন। এই 90 দিনের বেশি তিনি থাকতে পারবেন না। যদি 90 দিনের বেশি তিনি থাকেন, অনুমতি ছাড়া থাকেন, তাহলে তার সংসদ সদস্য বাতিল বলে গণ্য হবে। কোন সংসদ সদস্য এটা করে না, অনুমতি নিয়েই সে কাজ করে। আচ্ছা, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? 23 নম্বর কোশ্চেন নাম্বার 23। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? মানে বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে ছিলেন? দেখেন 1969 সালে, একটু আগেই বলেছিলাম, 1969 সালের 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে হত্যা করা হয়েছিল। এই শামসুজ্জোহা ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী এবং তার নামে কিন্তু জোহা চত্বর রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। জোহা চত্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওকে, দাম দিয়ে কিনেছি বাংলা, এটা একটা ভাষা আন্দোলন ভিত্তিক গান। দাম দিয়ে কিনেছি বাংলা, এই গানটার লেখক হচ্ছে আব্দুল লতিফের গান। দাম দিয়ে কিনেছি বাংলা, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি। এগুলো আব্দুল লতিফের কথাবার্তা, গান। মডেল টেস্ট 27 আলোচনা করে ফেললাম। মডেল টেস্ট 27 আলোচনা করলাম। বলেন 27 পর্যন্ত কনসেপ্ট, মানে মডেল টেস্ট 27 পর্যন্ত ক্লিয়ার কিনা? মডেল টেস্ট 27 ক্লিয়ার কিনা? মডেল টেস্ট 27 পর্যন্ত ক্লিয়ার কিনা? মডেল টেস্ট 27 পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একসাথে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই মডেল টেস্টের উপর ক্লাস নাম্বার হচ্ছে খুব সম্ভবত 11। আমাদের একটা 11 নাম্বার ক্লাস। আমাকে একটু বলেন, এই 11টা ক্লাসের মধ্যে আপনি 11টা ক্লাসে কি করেছিলেন কিনা?
এই 11টা ক্লাসের মধ্যে কি আপনি 11টা ক্লাসই করেছেন কিনা এটা আমাকে বলেন। আমি তো প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি, প্রতিদিন রাত 10টা 30 মিনিট ক্লাস। অর্ণবসের পেজে প্রতিদিন রাত 10টা 30 মিনিট ক্লাস। 11টা ক্লাসের মধ্যে আপনি কয়টা ক্লাস করেছেন? 11টা ক্লাসে আপনি করেছেন কিনা? জানায়েন তো ভাই। 11টা ক্লাস যদি আপনি করে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যারা ফেসবুক থেকে এই 11টা ক্লাস পাচ্ছেন না, যে ভাই আমি ক্লাস কোনো কারণে করতে পারি নাই, একটু প্রবলেম হয়ে গেছে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ইউটিউবে চলে আসেন। ইউটিউবে চলে এসে আপনি সরাসরি লিখবেন অর্ণব স্যার। ইউটিউবে চলে এসে আমার যে চ্যানেল আছে, আমার এই চ্যানেলের মধ্যে আপনি সরাসরি চলে আসেন, অর্ণব স্যার লিখে চলে আসেন। তো অর্ণব স্যার লিখে চলে এসে আপনি দেখেন এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করলে দেখেন এই যে আমরা অলরেডি ক্লাস আপলোড দিয়েছি, একটা ক্লাস আপলোড দিয়েছি অর্ণব জিকে বইয়ের উপরে, প্রথম যে ক্লাসটা সেটা আপলোড দিয়েছি। ঠিক আছে, তো আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে বাকি ক্লাসগুলো আপলোড দিয়ে দিব আজকে রাতের মধ্যে, আরো অন্তত 5-7টা ক্লাস আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ। কাজে অর্ণব স্যার ইউটিউব চ্যানেল আপনারা খেয়াল করবেন, তাহলে পেয়ে যাবেন। 2টা ক্লাস মিস করেছি বাট নিজে থেকে সলভ করেছি। প্রিয় শিক্ষার্থী, আচ্ছা যাই হোক, বাকিগুলো করে ফেলবেন যারা ক্লাস মিস করেছেন। আমরা প্রতিদিন এরকম 30 মিনিট 45 মিনিট 1 ঘন্টা করে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি। সো ক্লাসগুলো করবেন, করলে আপনি অনেক বেনিফিটেড হবেন এটা আশা করি। কারণ বইটা অনেক গবেষণা করে প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে বই থেকে, সকল লাইব্রেরিতে পাবেন। একবার একটু সংগ্রহ করে দেখেন না, মাত্র 70 টাকা 70 টাকা দাম বইয়ের, আহামরি তো কিছু না, তাই না? আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা আলোচনা। ওকে, আমরা প্রত্যেকদিন 2টা করে সলভ করছি মডেল টেস্ট, বা 3টা করে সলভ করছি। আজকে আর বেশি করব না, 2টা মডেল টেস্ট পর্যন্ত সলভ থাকবে। নেক্সট দিন আপনাদের সাথে আবার আমার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক রাত 10টা 30 মিনিটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।